দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় শিশুর ঠান্ডাজনিত রোগ, এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার কায়সার মাহমুদ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। তাছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যে কোনো প্রশ্ন নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আশা করি সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিব। ডাক্তার কায়সার মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকেও এবং আমার দর্শকদের। আমরা আজ কথা বলবো শিশুর ঠান্ডাজনিত রোগ। ঠান্ডাজনিত রোগটা কথা বলে আসলে এখন ডিসেম্বর মাস চলছে, শীতের সিজনটা আসলে চলে আসছে, এবং এখন বর্তমানে ঢাকা শহরে আসলে যেই পরিমাণ শীত পড়েছে, ঠান্ডাজনিত রোগের প্রকোপটা হয়তো কিছুটা বেড়ে গিয়েছে। তো আপনার কাছে একটু জানতে চাই যে এখন ঠান্ডাজনিত কি কি রোগের প্রকোপটা সবচাইতে বেশি? শিশুদের জন্য মূলত পক্ষে ঠান্ডাজনিত রোগ প্রায় 12 মাসই থাকে। শীতের দিন এটা বেড়ে যায়। সাধারণত কমন কোল্ড যেটা বলি আমরা, সর্দি কাশি, এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এর বাইরে একটু সিভিয়ার পর্যায়ে দেখা যাচ্ছে যে ব্রঙ্কিওলাইটিস নামে একটা রোগ আছে। শিশুদের ক্ষেত্রে এটা পাওয়া যায় 2 বছর পর্যন্ত যে সকল বাচ্চা আছে। এরপরে নিউমোনিয়া তো সারা বছরই থাকে, শীতের দিন এটার প্রকোপ আরও বেড়ে যায়। মূলত পক্ষে এই কমন ডিজিজগুলাই বেশি পাওয়া যায়। আচ্ছা, তাহলে হচ্ছে সেই শিশুদের যদি ঠান্ডাজনিত যে রোগগুলো হয়, সেক্ষেত্রে কি কি প্রাথমিক লক্ষণ দেখলে আসলে বোঝা যাবে যে শিশুর কোনো ধরনের ঠান্ডাজনিত রোগ হয়েছে বা ঠান্ডা লেগেছে? আমরা সাধারণত রোগী যেগুলো পাই, সবারই মোটামুটি প্রথম কমপ্লেন থাকে কফ, কাশি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় সাথে রানি নোজ থাকে, মানে নাক দিয়ে পানি পড়ে, সর্দি বলে অনেকে, আর সাথে জ্বর থাকে কারো কারো ক্ষেত্রে। মূলত পক্ষে সবার এই 3টা কমন কমপ্লেন থাকেই। আচ্ছা, শিশুর যদি দীর্ঘদিন যাবৎ কাশি থাকে, অনেকক্ষণ হচ্ছে শুষ্ক কাশি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে এটা কোন ধরনের রোগের মধ্যে আপনি ফেলবেন, বা হচ্ছে কখন ডাক্তারের শরণাপন্ন হওয়াটা খুব জরুরি হয়ে পড়ে? আচ্ছা, শিশুদের কাশি, সেক্ষেত্রে যদি দেখা যায় যে আমরা বলি হাঁচি, বাসি, কাশি, 3টা টার্ম আমরা ব্যবহার করি। যে শিশুর হাঁচি আছে কখনো কখনো, সাথে কাশি আছে, প্রচণ্ড কাশি, এবং তার বুকে এক ধরনের শব্দ হচ্ছে, বাঁশির মতো শব্দ হচ্ছে। এইটা সাধারণত 2 মাস বয়স থেকে 2 বছরের বাচ্চাদের বেশি পাওয়া যায়। এই ধরনের সিমটম এবং সাথে শ্বাসকষ্ট, বিশেষ করে বুকের খাঁচার ভিতরে দেবে যাওয়া, শ্বাসের গতিটা বেড়ে যাওয়া, এই ধরনের লক্ষণ থাকলে পারে তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হয়। এটা একটা হচ্ছে 2 বছর পর্যন্ত। এরপরে যদি জ্বর থাকে, অনেক বেশি জ্বর, হাই গ্রেড ফিভার যেটাকে বলি আমরা, জ্বর থাকে এবং আগের যে সিমটমগুলো আছে সেগুলো যদি থাকে, তাহলে নিউমোনিয়া আমরা চিন্তা করি, এবং সেক্ষেত্রেও আপনার ডাক্তার শরণাপন্ন হতে হবে। নিউমোনিয়াটা তো রয়েছে একদম প্রাথমিক পর্যায়ে। সাধারণ যে ঠান্ডা কাশিজনিত রোগ রয়েছে তার মধ্যে নিউমোনিয়াটা একদম গুরুত্বপূর্ণ, কমন খুবই। তো এবার একটু জানতে চাচ্ছি যে সাধারণ যে সর্দি এবং তার পাশে যদি ইনফ্লুয়েঞ্জা, সেটার প্রকোপও কিন্তু এখন অনেক বেশি, সেটার মধ্যে আসলে পার্থক্যটা কিভাবে করবে? আচ্ছা, যে ঠান্ডা কাশি আমরা পাই, এগুলা সাধারণত দেখা যাচ্ছে ভাইরাস জনিত কারণেই বেশি হয়ে থাকে। যেমন এদের ভিতরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটা কথা বললেন, এর ছাড়াও রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আছে একটা, এরকম অনেকগুলো ভাইরাস আছে। তো ভাইরাস জনিত যে জ্বরগুলা, এই ঠান্ডা কাশি আছে, এর ভিতরে দেখা যাচ্ছে যে এগুলার চিকিৎসা সাধারণভাবে একটু শ্লেষা জমে, নাক বন্ধ হয়ে যায়, কখনো কখনো একটু গলা ব্যথা হতে পারে। এই সিমটমগুলো আছে, সিমটোমেটিক ট্রিটমেন্ট করলে এইগুলো ভালো হওয়ার দিকে থাকে আর কি। খুব বেশি ভিগোরাস ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, কিন্তু সাথে যদি জ্বর থাকে, শ্বাসকষ্ট অনেক বেড়ে যাচ্ছে, এরকম যদি মনে হয়, বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে, খাবার খেতে পারতেছে না, এরকম হলে পরে আবার তখন ডাক্তারের সাথে। আচ্ছা, আপনি ট্রিটমেন্টের কথা বলছিলেন, ট্রিটমেন্ট থেকে মনে পড়লো যে যখনই হচ্ছে বাচ্চাদের এরকম ঠান্ডা সর্দি কাশি হয়ে থাকে, বাবা মায়েরা কিন্তু ফার্মাসি থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে আসেন। সেটা আসলে কোন রোগের ক্ষেত্রে দিচ্ছি সেটা আসলে বিষয় না, এখানে হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক ফার্মাসিতে গিয়ে বলেন, সাইন অ্যান্ড সিমটমসগুলো জানান এবং সেখান থেকে অ্যান্টিবায়োটিকটা নিয়ে খাওয়ান। এটা কি আসলেই হচ্ছে চিকিৎসার যে ধারা আপনাদের, সেটার সাথে সম্মত কিনা? না, এটা তো কোনোভাবেই মানা যায় না। এখন আমাদের দেশে এটা সহজলভ্য হয়ে গেছে, যদিও বিভিন্ন
প্রশাসনিকভাবে এটা নিষেধ করা, তারপরেও দেখা যাচ্ছে যে এটা মানা যাচ্ছে না বা সাধারণ লোকেরা এটা মানতে চায় না, কারো কারো লাভের ক্ষেত্রে এটাই করে। এতে যেটা হচ্ছে রুরাল লেভেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে দেখা যাচ্ছে যে বাচ্চারা ইমিউনিটি পাওয়ার এমনিতেই বড়দের তুলনায় বাচ্চাদের একটু কম থাকে। তো সেক্ষেত্রে তারা যখন একটা সাধারণ সর্দি কাশি নিয়ে ডাক্তারের কাছে যায়, তখন দেখা যায় যে দ্রুত আমরা কোনো টেস্ট করলে দেখা যায় যে কালচার বা সেনসিটিভিটি টেস্ট করি যখন, তখন দেখা যায় যে অনেকগুলো ড্রাগ আমরা রেজিস্ট্যান্স পাই বাচ্চাদের ক্ষেত্রে। আমরা আমি একটু দর্শকদের সহজভাবে বুঝিয়ে বলতে চাই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের কথা যেটা উনি বলছিলেন, যে আপনি যদি হচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক বাচ্চাকে বরাবর খাওয়াতে থাকেন, পরবর্তীতে যদি কোনো বড় ধরনের রোগ হয়ে থাকে, সেই অ্যান্টিবায়োটিকটা কিন্তু সেই বডিতে আর কাজ করবে না। সুতরাং যে কোনো ছোট রোগের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আমরা কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, পরবর্তীতে যদি সেই বাচ্চার কোনো বড় ধরনের রোগ হয়ে থাকে এবং সেই অ্যান্টিবায়োটিকেরও যদি প্রয়োজন হয়ে থাকে, সেই অ্যান্টিবায়োটিকটা সেই বডিতে আর কাজ করবে না। সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। দর্শক, আরও আপনার কাছে আমার কাছে প্রশ্ন আছে, আমাদের দর্শকরাও নিশ্চয়ই আরও অনেক প্রশ্ন করবেন, তবে এই মুহূর্তে সময় হচ্ছে একটি বিরতির। দর্শক, বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি শিশুর ঠান্ডাজনিত রোগ নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার কায়সার মাহমুদ। আমরা কথা বলছিলাম অ্যান্টিবায়োটিক নিয়ে, যে আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বাচ্চাকে দেওয়া যাবে না, এটা কতটা বিপজ্জনক। এবার একটু কথা বলতে চাই যে ঠান্ডা লাগলে আমরা অনেক ঘরোয়া উপায় কিন্তু চেষ্টা করে থাকি যাতে বাচ্চা ঠান্ডাটা একটু কম লাগে। অনেকে বাষ্প বা সেক দেওয়া, গরম সেক দেয়, কয়লার সেক দেয়, অথবা হচ্ছে ওই যে ইনহেল করার জন্য দিয়ে থাকে। তো আসলে এই ঘরোয়া উপায়গুলো কি করা যাবে কিনা বা এটা নিরাপদ কিনা? আচ্ছা, ঘরোয়া উপায় অবশ্য অনেক প্রাচীনকাল থেকে আমাদের দেশে প্রচলিত। যেমন অনেক সময় দেখা যায় যে আমরা তেল দিতে দেখি, অনেক সময় বাষ্প নিতে দেখি, অনেক সময় আছে যে মধু খায়, মধু খাওয়ানো একটা বিষয় থাকে। তো এগুলা কিছুটা কার্যকরী। বিশেষ করে তুলসীর কথা বলি আমরা, বাসকের কথা বলি, মধুর ক্ষেত্রেও আমরা কিছুটা শুনে থাকি বা বলে থাকি, কিন্তু তেল দেওয়াটা এতটা বেশি ভালো হবে না। অনেক সময় দেখা যায় যে বুকে তেল মালিশ করতে থাকে, এগুলা খুব একটা বেশি উপকারী না। আর একটা বিষয় যে ইনফ্যান্টাল এজ যেটা বলি আমরা, বিশেষ করে 6 মাস বয়সের আগের বাচ্চাদের মূলত পক্ষে এই রেমেডিগুলো দেওয়া উচিত না। তাদের ক্ষেত্রে যেটা উচিত, বারবার বুকের দুধ খাওয়ানো। বুকের দুধে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবুলিন থাকে, যেটা বাচ্চার ইমিউনিটি গ্রো করতে সাহায্য করে এবং কিছুটা বাচ্চার যে শ্লেষা জমে এগুলোকে তরল করতেও সহায়তা করে। তো তাহলে 6 মাসের আগে আমরা বুকের দুধই আমরা হোম রেমেডি হিসেবে দিতে পারি। 6 মাসের পরে যদি সম্ভব হয় তাহলে খুব ভালো কোনো উপায়ে কুসুম গরম পানি, একটু চা করে দেওয়া, আদা দেয়া, কোনো সময় আমরা তুলসীর কথা বলে থাকি, তা দেওয়া যাবে। এবং আরেকটু বয়স বাড়লে মধু দেওয়া যায়। এগুলা গলার যে সুদিং ইফেক্ট এগুলা তৈরি করতে সাহায্য করে আর কি। আচ্ছা, কিছু ঘরোয়া উপায়টা আসলে অনেকটা নিরাপদ এবং কার্যকর আছে। তাছাড়া এখন কিন্তু রুম হিটারও পাওয়া যায়, বাচ্চা রুমটাকে একটু হিটেড রাখতে, একটু গরম রাখতে কিন্তু এখন রুম হিটার ইউজ করা হয়। এবার একটু জানতে চাই, আসলে বাচ্চাদেরকে এই শীতের সময়টাতে গোসল নিয়ে কিন্তু একটা চিন্তা থাকে যে আসলে বাচ্চাকে গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে কিনা, তো এই সময়টাতে আসলে গোসল করানো যাবে কিনা? আচ্ছা, গোসল যে বিষয়টা, এটা তো আমাদের নিজেদেরকে পরিষ্কার করার একটা বিষয় থাকে। ইভেন বাচ্চারা তো প্রচুর পরিমাণে খেলাধুলা করে ময়লা দিয়ে বা মাটিতে ফ্লোরে কথা গড়াগড়ি করে, সেক্ষেত্রে কিন্তু ওদের শরীরে জীবাণু ঢোকার পরিমাণটা বেশি, প্রবণতাটা বেশি। এবং কোনো বাচ্চা দেখা যায় যে এই শীতেও দেখা যাচ্ছে কাপড় চোপড় রাখতে চায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যায় ওদের পরিষ্কার পরিচ্ছন্নতাটা বেশি গুরুত্বপূর্ণ। আবার এদিকে যে ভাইরাসজনিত যে সর্দি কাশি বললাম, এই ভাইরাসজনিত এইগুলো কিন্তু এই সময় বেশি প্রভাবিত করে। হ্যাঁ, বাচ্চার ভিতরে গ্রো করার একটা সুযোগ পায়। তো সেক্ষেত্রে কিন্তু গোসল একমাত্র মাধ্যম নিজেকে পরিষ্কার করার। এই গোসল কিন্তু নিয়মিত করতে হবে। এখন এটা কতদিন পর করতে হবে এটার বিষয় আমাদের পরামর্শ থাকবে, যদি সম্ভব হয় প্রত্যেক দিনই করবে। কুসুম গরম পানিতে গোসল করবে, জাস্ট গোসল করে তারপর পরে সে নিজেকে ড্রাই করে ফেলবে।
আর যদি সেটাও সম্ভব না হয় অন্ততপক্ষে একদিন পর পর, এর বেশি হলে পরে কিন্তু বাচ্চার আসলে সেই রোগ জীবাণুটা কিন্তু আরো অন্য কোনো রোগ অন্য কিন্তু কোনো তৈরি রোগ করে জীবাণু দিতে তৈরি পারে। করে দিতে পারে। এবার একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা জানি যে হচ্ছে রোগ যখন হয় এই ধরনের, অনেক ক্ষেত্রে কিন্তু বাবা মারা সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন না, হয়তো বা 2-3 দিন ওয়েট করেন জ্বরের। এবং এখন কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেকটাই হ্যাঁ, বেড়েছে। এই যদিও ডিসেম্বর মাসটাতে ডেঙ্গুর হ্যাঁ, আমরা প্রকোপ পাই, এত আমরা হওয়ার কথা হাসপাতালে ছিল না, এখনো রোগী কিন্তু পাই। ডেঙ্গুর প্রকোপটা এখন আছে। তো ঠান্ডা লাগা থেকে আসলে কিভাবে প্রতিরোধ করতে পারে সেই প্রশ্নটা করতে চাচ্ছি, এবং পাশাপাশি এই যে ডেঙ্গু মশা, তা থেকে বাচ্চাকে আসলে কিভাবে নিরাপদ রাখা যায়? আর ডেঙ্গু তো আমাদের দেশে বেশ কয়েক বছর যাবৎ বেশ একটা সিজনে ছিল আগে, এখন পুরো বছরই পাওয়া যাচ্ছে, ইভেন এই ডিসেম্বর মাসেও পাওয়া যাচ্ছে। এটা থেকে সাবধানতা অবলম্বন বা নিজেকে প্রতিরোধ করার উপায় হচ্ছে ডেঙ্গু মশা থেকে নিজেকে প্রতিরোধ করা। সেটা মশারি টাঙ্গায় হোক, খোলা জায়গায় যে এই যে বিভিন্ন যা পানি যে জমে থাকে, এই পানি যেন না থাকে, এটা একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে আমরা রিপিলেন্ট ব্যবহার করতে পারি, কিছু অ্যান্টি মসকুইটো কিছু ক্রিমও পাওয়া যায়, সেগুলোও একটা এজের পরে দেওয়া যায়। স্কিনের জন্য নিরাপদ? এটা হচ্ছে একটু আছে যে আমরা ছোট বাচ্চাদের দেবো না, একটু জাস্ট যাদের চাইল্ডহুড এজ যেটা, এদের ক্ষেত্রে দিতে পারি আমরা, 5 বছর 4 বছরে এই বয়সের বাচ্চাদের দিতে পারি। তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে মশারির ভিতরে রাখা, ঠিক আছে, কেমিক্যাল যুক্ত জিনিস না ব্যবহার করে মশারির ভিতরে রাখাটা ভালো। আর যেটা বললেন যে ঠান্ডা থেকে কিভাবে নিজেকে প্রতিরোধ করব, বাচ্চাদেরকে গরম কাপড় চোপড় পরাইতে হবে। ওরা দেখা যায় যে অনেক দ্রুত কাপড় চোপড়গুলো অপরিষ্কার করে ফেলে, বারবার পরিবর্তন করে দিতে হবে এবং গরম কাপড় পরাইতে হবে, এটা একটা বিষয় থাকে। আর মাস্ক পরে থাকবে। যদি বড়দের কারো হাঁচি কাশি থাকে, হাঁচি কাশি থেকে হাঁচি কাশি ছড়ায়, সেই জন্য নিজেকে আগে প্রোটেক্ট করতে হবে, মাস্ক পরতে হবে। যদি বাসায় কারো হাঁচি কাশি পড়ে, তাকে বাচ্চাটাকে একটু আইসোলেটেড রাখাটা ভালো হবে। এবং যখন সে একটু অসুস্থ হয়ে যায়, তখন তাকে আসলে সব কিছু থেকেই আইসোলেট করে নেওয়া ভালো, কারণ হাঁচি কাশি দিয়েই এই জীবাণুগুলো ছড়ায় যায়। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেন। এবং নবজাতকদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে নতুন নবজাতক যখন হয়, অনেকে কিন্তু যে বাচ্চাটাকে একটু কোলে নিতে চায়, বাইরে থেকে এসছেন, কোন জীবাণু নিয়ে এসছেন আমরা আসলে জানি না, এবং সামাজিকতার খাতিরে সেটা বলাও যায় না যে বাচ্চাকে আসলে এইভাবে ধরাটা বাচ্চার জন্য আসলে নিরাপদ না। তবে আশা করি আমাদের এই আয়োজনের মাধ্যমে সকলে এটা বুঝতে পারবেন যে নতুন নবজাতককে আসলে হাত পরিষ্কার না করে বা যে বাইরে থেকে যে কাপড় চোপড় পরে আসছে সেটা পরিবর্তন না করে বাচ্চাকে কোলে নেওয়া বা বাচ্চাকে আসলে স্পর্শ করাটা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। আরো প্রশ্ন আছে আপনার কাছে? আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা আজ কথা বলছি শিশুর ঠান্ডাজনিত রোগ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার কায়সার মাহমুদ। আমরা কথা বলছিলাম শিশুর ঠান্ডাজনিত নানান রোগ নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে। এবার একটু আপনার কাছে জানতে চাই, আপনি যখন চেম্বারে বসেন বা আপনি যখন হাসপাতালে বসেন, তখন নিশ্চয়ই গ্রামাঞ্চল থেকে অনেক মানুষ আসে আপনার কাছে। তো কিছু কুসংস্কার কিন্তু ঠান্ডা নিয়ে আছে, আমরা জানি। আপনার কাছে একটু জানতে চাই কোন কোন কুসংস্কারটা সাধারণত আপনি পেয়ে থাকেন? সাধারণত পেয়ে থাকে যেমন কিছু কিছু বাবা মায়ের ধারণা যে বাচ্চাকে কলা খাওয়াইলে ঠান্ডা বেড়ে যাবে, এই ধরনের একটা কথা বলে। তারপর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নেবুলাইজেশন দিলে সারা জীবন দিয়ে যেতে হয়, এই ধরনের একটা টার্ম আসে আমাদের কাছে। এছাড়া বাচ্চাকে তেল দিলে, তেল মালিশ করলে ঠান্ডাটা কমে, এই ধরনের একটা কথা বলে। মাথায় চুপচুপে করে তেল দিয়ে দেওয়া হয়, সরষের তেল দিয়ে দেওয়া হয়, একদম খুব ভালো করে তেল দিয়ে রাখে ওরা, ঠিক আছে। তো এগুলার ক্ষেত্রে আমাদের বক্তব্য থাকে যে তেল তুলনাভাবে অ্যাভয়েড করাটা ভালো, তেল বিশেষ করে না দেওয়াটাই সবচেয়ে উত্তম। বরং তেল দিলে একটা আবরণ পড়ে, শরীরের যে চামড়া তার উপর একটা আবরণ পড়তেছে, তখন সে নর্মাল যে তাপমাত্রা, বডি যে টেম্পারেচার, সেটা থেকে সে একটু ভেরিয়েশন পায়, ফলে ঠান্ডা লাগার সম্ভাবনাই বেশি। কিন্তু এখানে আমাদের যে দাদি নানিরা থাকেন, তারা কিন্তু একটা বক্তব্য বা তাদের একটা উক্তি থাকে যে আমাদের যুগের যে বাচ্চারা ছিল বা আমাদের সময়কার যে বাচ্চারা ছিল, তারা তো বেশ পুষ্টি সম্পন্ন বাচ্চাই ছিল, এভাবে কিন্তু বেড়ে উঠেছে। তাহলে এখনকার বাচ্চাকে দিতে কেন আসলে নিষেধ করছেন আপনারা? না, তখনও হয়তো বা কোনো এটা তো সবার ক্ষেত্রে হয় না, তখনও হয়তো বা কারো কারো ক্ষেত্রে সমস্যা হইতো, কিন্তু ওইভাবে আসলে ওভারলুক করা যেত না। সবার ক্ষেত্রে রিঅ্যাকশনটা যে হবে এটা তো জরুরি না, একরকম হয় না, কিন্তু হয়, জিনিসটা হয়, এটা একটা বিষয়।
আর নেবুলাইজেশনের যে বিষয়টা আছে, এটা নেবুলাইজেশন বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর নর্মাল স্যালাইন নেবুলাইজেশন দিয়ে আমরা যে নাকটা ক্লিয়ার করার জন্য, বাচ্চা অনেক সময় আছে যে ভিতরে শ্লেষা জমে থাকে, সেই শ্লেষাগুলো পরিষ্কার করার জন্য নেবুলাইজেশন দেওয়া যেতে থাকে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ব্রঙ্কোস্পাজম হয়, শ্বাস নিতে গেলে পরে শ্বাস যে নালীটা সেটা আটকে যায় বা সংকুচিত হয়ে যায়, সেটাকে আমরা প্রিভেন্ট করার জন্য আমরা এক ধরনের সালবিউটামল ইনহেলার বা নেবুলাইজেশন ব্যবহার করি। এগুলা কিন্তু জাস্ট ওই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে স্টেরয়েড কিছু লাগে, ইনহেলারও লাগে, বিশেষ করে যাদের হুইজি চাইল্ড বলি আমরা, যাদের মানে সেটা সেই সময়টার সেই জন্য সময়ের আসলে জন্য দরকার হয়ে থাকে। লং টার্ম নেবুলাইজেশন যে ওই একবার ব্যবহার করলাম জীবনে তার সারা জন্য জীবন যে লাগবে ব্যবহার এরকম করতে না। হবে, এই ধারণাটা আসলে একেবারেই ভুল। এবার একটু চলে যেতে চাই আপনার কাছে যে একজন শিশু ঠান্ডাজনিত সমস্যা হলে আসলে কখন ডাক্তারের শরণাপন্ন বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন আছে, একটু ছোট করে উত্তরটা নিব, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। না, বিষয়টা হচ্ছে যে প্রাথমিকভাবে যখন ঠান্ডা কাশি লাগে, ওরা তো দেখা যায় যে বাবা মা, এখনকার বাবা মা, এই জন্য ধন্যবাদ বাবা মাকে যে তারা যথেষ্ট সচেতন বাচ্চাদের প্রতি। তো বাচ্চাদের যখন ঠান্ডা কাশি থাকে তারা অল্পতেই ডাক্তারের কাছে চলে আসে, চেম্বারে বা হসপিটালের আউটডোরে চলে আসে। তো একটা ফলো আপের মতো হয়। কিন্তু যদি ওই বাচ্চার বা অন্য কোনো বাচ্চার যদি দেখা যায় যে শ্বাসকষ্ট বাড়তেছে, সে নিজে নিজে শ্বাস নিতে পারতেছে না, বুকের খাঁচা ভিতরে দেবে যাচ্ছে, শ্বাসের গতি তার নির্দিষ্ট যে বাচ্চাদের বয়সের সাথে সাথে শ্বাসের গতির একটা লিমিটেশন আছে, তার যে বেশি যদি হয়ে যায়, এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে ঠোঁট কালো হয়ে যাচ্ছে, আঙ্গুল কালো হচ্ছে, হাত কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ সায়ানোসিস ডেভেলপ করতেছে, অক্সিজেনের ঘাটতি হচ্ছে, এরকম যদি হয় তাহলে তো অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাটা নেওয়া জরুরি। আরেকটা বিষয়, যদি হাই গ্রেড ফিভার থাকে সাথে যদি হাই গ্রেড ফিভার থাকে তাহলে অবশ্যই হচ্ছে চিকিৎসক এবং হাসপাতালে শরণাপন্ন হওয়া প্রয়োজন। এবার একটু টিকা নিয়ে কথা বলতে চাই যে বাচ্চাদের হচ্ছে ঠান্ডা থেকে প্রতিরোধের জন্য আপাতত কোনো টিকা আবিষ্কার হয়েছে কিনা বা এই টিকাটা আপনারা দিয়ে থাকেন কিনা? না, টিকা তো আছে আমাদের সরকারের খুব আন্তরিকতায়। আমাদের বাংলাদেশে এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশনের আন্ডারে যে টিকাগুলো দেওয়া হয়, এর ভিতরে নিউমোনিয়া টিকাটা আছে। হ্যাঁ, নিউমোনিয়া টিকাটা আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য। এই টিকাটা ইনফ্লুয়েঞ্জা টিকাও রয়েছে, এর পাশাপাশি বেসরকারি পর্যায়ে বর্তমানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের টিকাটা দেওয়া হচ্ছে। আচ্ছা, যদি বাচ্চার ইনফ্লুয়েঞ্জা না হয়ে থাকে তারপরও কি সেই ইনফ্লুয়েঞ্জা টিকাটা নিতে পারেন? হ্যাঁ, নিতে পারে, এটা তো প্রিভেন্টিভ। আচ্ছা, এটা তো আমরা আগেই নিব, এই যেন পরবর্তীতে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে বা কমে যায়। আমরা একেবারে অনুষ্ঠান শেষ দিকে চলে আসছি। আমাদের দর্শক শ্রোতার জন্য আপনার কোনো উক্তি থাকলে যে বাচ্চাদেরকে আসলে ঠান্ডা থেকে কিভাবে প্রতিরোধ করতে পারে, সেই যদি থেকে থাকে একটু জানাবেন। বিষয়টা হচ্ছে যে ঠান্ডা কাশি তো আমাদের বাচ্চাদের একদম কমন। তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে যে এটা আসলে ভাইরাস জনিত কোনো ঠান্ডা কাশি কিনা, এটা বোঝার জন্য হলেও অন্ততপক্ষে কিছুটা সময় নেওয়া প্রয়োজন। যদি ভাইরাস জনিত ঠান্ডা কাশি হয়, এটা কিন্তু 6-7 দিনের ভিতরে আপনি ভালো হয়ে যায়, অ্যান্টিবায়োটিকের বিশেষ প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব একটু ধৈর্য ধারণ করে বাচ্চাকে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শক্রমে সেবাটা দেওয়ার জন্য। হঠাৎ করে কারো পরামর্শে অ্যান্টিবায়োটিক যেন আমরা না দিই, এটা হচ্ছে আমাদের অনুরোধও থাকবে। এটা মানে আমাদের আজকের এই আয়োজনের বলতে পারি আমাদের মূল একটা সামগ্রিক কথা যদি হয়ে থাকে সেটা আছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে শিশুদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। বিশেষ করে ফার্মাসিতে গিয়ে হচ্ছে যে ওষুধ বিক্রেতাগুলো রয়েছেন তাদের কথা শুনে আসলে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। এবং অনেক ক্ষেত্রে মায়েদেরকে দেখি যে আগের প্রেসক্রিপশনে হচ্ছে ডাক্তার যে অ্যান্টিবায়োটিক দিয়েছে সেই অ্যান্টিবায়োটিকটা আবার হচ্ছে শুরু করে দিয়েছেন, যে এটা খাওয়ানোর পরে বাচ্চা ঠিক হয়ে গিয়েছিল, একই অ্যান্টিবায়োটিক আসলে আবার শুরু করে দেয়। তবে আসলে রোগটা এখানে ডায়াগনোজ করাটা কেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ, আমার দর্শকদের ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।